ভাবে শুয়ে আছে দেখো, যেন একাই ঘুমাবে। কি গো, একদিকে সরে শোবে তো? বোঝো কাণ্ড, চেঁচিয়ে আমার গলা ব্যথা হয়ে গেল আর ইনি শুয়ে আছে। কি মরণের ঘুম লেগেছে নাকি তোমার? আরে কি গো, কি গো, সরবে তো? কি গো, সরবে তো? চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? ফোন তো আপনি করলেন আর নিজেই জানেন না। কে বলুন তো আপনি? এই ফোনটা কি আপনার? আচ্ছা জ্বালা তো, আমি যখন ফোনটা ধরেছি সেটা অন্য কারো ফোন হবে কি করে? আপনি কি ইয়ার্কি মারছেন নাকি? হ্যাঁ, ফোনটা কি আপনি কিনেছেন? না, গাছে ছিল, ওই টুক করে পেরে নিয়েছি। ফালতু কথা বলছেন কেন? সকাল সকাল ইয়ার্কি মারছেন, কাজকর্ম নেই? এই ফোনটা আমার। বেশ কিছুদিন আগে আমার ফোনটা হারিয়ে গেছিল, আর তখন থেকেই আমি ফোন করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এতদিন ফোনটা বন্ধ ছিল। আর আজকে রিং হওয়াতে আপনি ফোনটা ধরলেন, তাই বলছি ফোনটা কি আপনি কিনেছেন? এই, আপনি যে সত্যি কথা বলছেন সেটা আমি বুঝবো কি করে? বিশ্বাস করুন, ওই ফোনটা আমার। না হলে এই ফোনের নাম্বারটা আমি জানবো কি করে বলুন? দয়া করে যদি আপনি আমাকে ফোনটা ফেরত দেন, আসলে ওই ফোনের মধ্যে আমার অনেক দরকারি ডকুমেন্টস আছে। ঠিক আছে, আপনি ওই সমস্ত প্রমাণপত্র নিয়ে আমার সঙ্গে দেখা করুন। যদি সব কিছু ওই মিলে টিলে যায়, আপনার ফোন আমি আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, আপনি একটা কাজ করুন না, বিকেল 5টার সময় কুলগাছি গ্রামের যে বটগাছটা আছে তার তলায় আপনি খামে ভরে ফোনটা রেখে দিন। এর জন্য আমি আপনাকে 500 টাকা দেবো। না না, আমার টাকা পয়সা কিছু লাগবে না। ওই প্রমাণপত্র সব মিলে গেলে আপনার ফোন আপনি এমনি নিয়ে যাবেন। আমি না ওই কোনো গাছের তলায় টলায় রেখে আসতে পারবো না। আচ্ছা আচ্ছা, এর জন্য না হয় আমি 5000 টাকা দেবো। আপনি বিকেলে গাছতলায় ফোনটা রেখে দেবেন, আর ওখানে 5000 টাকাটা আগেই রাখা থাকবে। এই, আপনার সামনে আসতে কিসের অসুবিধা বলুন তো? একটা কথা স্পষ্ট করে শুনে নিন, আমি যেটা বলেছি সেটা যদি করতে পারেন তাহলে আপনার ফোন এসে আপনি নিয়ে যাবেন, তা নাহলে বিরক্ত করবেন। যত সব বেকার ঘুমটা কাটিয়ে দিলাম। সেই সময় ফোন বন্ধ করে দিলেও কৌতূহল কি আর এত সহজে যায়? রাতে সবাই শুয়ে পড়তেই চুপি চুপি বাড়ির বাইরে বেরিয়ে এবার ফোনটা খুলে ঘেঁটে দেখতে শুরু করে পল্টু। কিন্তু এই কৌতূহলের ফল যে এরকম কিছু বেরোবে সেটা দুঃস্বপ্নেও ভাবেনি সে। কি রে, হুট করে ডেকে পাঠালি কেন? এই
এই ফোনটা তুই কোত্থেকে পেয়েছিস? ফোনের ইতিহাস জেনে তুই কি করবি? তোর দরকার ছিল, আমি দিয়েছি। আম খাচ্ছিস আম খানা, আটি গুনি কি লাভ? পাপি, আমি কিন্তু মজা করছি না, হ্যাঁ? তুই সত্যি করে বলতো, ফোনটা তুই কিনেছিস নাকি কারোর থেকে ঝেড়েছিস? মানে তুই কি বলতে কি চাইছিস? আমি চোর? হ্যাঁ, এই ফোনে আমি কি পেয়েছি জানিস? দাঁড়া দাঁড়া, নে নে, শোন ভালো করে, শোন, কানে দে। শোনো, আমি সব প্ল্যান করে ফেলেছি, অনেক হয়েছে, এবার একটা ব্যবস্থা করতেই হবে। এতদিন ধরে তো অনেক কিছুই প্ল্যান করা হচ্ছে, কিছুই তো কাজে লাগছে না। ওকে এমনভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেব যে কেউ টেরও পাবে না, জানবে শুধু তুমি আর আমি। কাল দুপুরে দেখা করো, সব বলছি। এসব তুই কোথায় পেলি? এ তো মার্ডারের প্ল্যান চলছে। এই ফোনের মধ্যে সেভ করা ছিল। কালকে রাত্রে ওই ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমি পেয়েছি। এবার বলতো, ফোনটা তুই কোত্থেকে পেয়েছিস? ফোনের মালিকটাকে? মাইরি বলছি, এই ফোনের মালিককে আমি জানি না। এই সেবারে কুলগাছিতে এই ফেরি করতে গেছিলাম, সেখানে এই ফোনটা কুড়িয়ে পায়। তো এই মেয়েটা ফোনের জন্য বায়না করছিল, ভাবলাম এটা নিয়ে গিয়ে দিই, কিন্তু সে তো ছুঁয়ে দেখলো না, কারণ এতে নাকি গেম খেলা যায় না। তখন থেকে তো এটা বন্ধই পড়েছিল। তোকে তারপরে দিয়ে দিই। তুই এসব জানলি কি করে? এই ফোনের যে মালিক, সে আমায় অনেকবার ফোন করছিল। প্রথমে পাত্তা দিইনি, তারপরে বললো ফোনটা সে ফেরত চায়। তার জন্য না আমাকে 500 টাকা দিতে রাজিও হলো। প্রথমে আমি রাজি হইনি, তারপরে সে আমাকে 5000 টাকার টোপ দেয়। তখনই আমার সন্দেহ হয়েছিল, এই পাতি ফোনের জন্য 5000 টাকা, হ্যাঁ পাপি। তারপর আমি বাড়িতে এসে না হঠাৎ করে রাত্রিবেলা এইটা শুনতে পাই। আমার রাতের ঘুম উড়ে গেছে বাপি। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না ভাই, কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় তো আমাদের একবার পুলিশকে জানানো উচিত। পুলিশের কাছে চল, একবার পুলিশকে জানাই। না না, পুলিশ যদি আমাকেই আটকে রেখে দেয়? আর বললেই হবে নাকি? প্রমাণ থাকতে হবে তো। তুই চল, তোর সঙ্গে আমি যাচ্ছি থানায়। ফুলগাছি থানার এসআই সাধু খাঁকে সবটা খুলে বলে পল্টু ও বাপি। প্রথমে তাদেরকে সন্দেহ করলেও খানিকটা জেরার পর তিনি বোঝেন যে তারা সত্যি বলছে। তাদেরকে ছেড়ে দিলেও তিনি সতর্ক করে দেন, পুলিশকে না জানিয়ে তারা যেন কোথাও না যায়। শুরু হয় পুলিশের তদন্ত। কিন্তু ভয়ঙ্কর কথা, দুটো মানুষ কাউকে খুন করে দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কিছুই জানি না। সেটাই তো অবাক লাগছে স্যার। একটা খুন হয়ে গেল, অথচ কোনো হইচই নেই, আলোচনা নেই। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, তুমি একবার খোঁজ নিয়ে দেখো তো, খুনটা আদৌ হয়েছিল কি না। আমার তো মনে হচ্ছে ওই দুটো ছেলের কোনো বদমাশি হবে। তাহলে তো স্যার বলতে হবে এরা দুজন খুব ভালো মাপের অভিনেতা। কিন্তু স্যার আমি যখন এদের ক্রস চেক করি, এরা যেভাবে আমাকে রিয়্যাক্ট করছিল, আমার কিন্তু ব্যাপারটা একবারের জন্য ফেক মনে হয়নি। আর তাছাড়া স্যার আমি নাম্বারটা চেক করে দেখেছি, নাম্বারটা কিন্তু এদের দুজনের নামে নেই, বরং এই কুলগাছি গ্রামের বিভাস বলে কারোর নামে রেজিস্টার্ড। বলছি স্যার, এই বিভাসকে কি একবার থানায় ডেকে জেরা করব? না 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 সুমন, তার আগে কনফার্ম করতে হবে যে খুনটা আদৌ হয়েছিল কি না, আর যদি হয়ে থাকে কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল। ওকে স্যার, আমি দেখছি। বলছি, পুরো এলাকা খুঁজে সেরকম কিছু পাওয়া গেল না। হ্যাঁ, অস্বাভাবিক মৃত্যু গত 1 বছরে এই এলাকায় হয়নি স্যার। তবে স্যার একটা খবর কানে এলো, আমার মনে হয় স্যার ওইটা নিয়ে আমাদের একটু নাড়াচাড়া করা উচিত। কি খবর? বলছি, 1 বছর আগে এই কুলগাছিতে একজন ভদ্রলোক হঠাৎ রাত্রি হার্ট অ্যাটাকে মারা যান। এই কাছের শহরেই স্যার সরকারি চাকরি করতেন। হ্যাঁ, পরিবারের লোকজন অবশ্য সেটা ন্যাচারাল ডেথ বলছে, কিন্তু স্যার প্রবলেমটা যেটা, এখানকার আশেপাশের লোকজন সেই ঘটনাটাকে খুব একটা স্বাভাবিক চোখে দেখে না। কেন, কিছু কি জানতে পারলে? সেটাই জানতে হবে স্যার। তবে স্যার শুনলাম ভদ্রলোকের স্ত্রীর সাথে নাকি ভদ্রলোকের খুব একটা সুসম্পর্ক ছিল না। এবার স্যার আমি ভদ্রলোকের দাদাকে কালকে থানায় ডেকে পাঠাই। আচ্ছা অজিতবাবু, আজ থেকে প্রায় বছরখানেক আগে আপনার ভাই রঞ্জিতবাবু হঠাৎ মারা যান। তা
ওনার মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছিল? হার্ট অ্যাটাকে স্যার। কেন বলুন তো? আচ্ছা, ওনার মৃত্যুর সময় আপনি কি ওনার সামনে ছিলেন? মানে ওনার যখন মৃত্যু হয় তখন আপনি বা আপনারা ওই সময় কি উপস্থিত ছিলেন? হ্যাঁ স্যার। না মানে ওই মানে আমি ঠিক সামনে ছিলাম না। বৌমার চিৎকার করছিল, হ্যাঁ, আর ও মারা যাওয়ার পর তারপর আমি সেখানে ছুটে যাই। এই তো অসিতদাও সেখানে ছিল। হ্যাঁ স্যার, আমরা যখন ওখানে পৌঁছই ততক্ষণে রঞ্জিত মারা গেছে। বৌমা ভেঙে পড়েছিল, তারপর তো আমরাই সব ব্যবস্থা করলাম। বৌমা মানে রঞ্জিতের স্ত্রী ছাড়া ওই সময় ওই বাড়িতে কেউ ছিলেন? না স্যার, ওরা দুজনেই সেখানে থাকতো। আর আপনারা? না স্যার, আমরা ওই পৈতৃক সম্পত্তি যেখানে ছিল ওখানেই আমরা বসবাস করতাম। ভাইও থাকতো, তবে ভাই কিছুদিন হলো ওই পাশেই জায়গা কিনে ওখানে বসবাস করে। কেন, আপনাদের দু ভাইয়ের মধ্যে কি কোনো সমস্যা ছিল? না স্যার, আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি স্যার ওই ঘরগুলো তো স্যার খুব ছোট ছিল, বৌমার না খুব অসুবিধা হতো, তাই আর কি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে আপনার ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক? না মানে আপনারা কি করে বুঝলেন যে উনি হার্ট অ্যাটাকেই মারা গেছেন? কেন স্যার, এতদিন পর হঠাৎ এত সব কিছু জানতে চাইছেন কেন? আমাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে আপনার ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক নাও হতে পারে। যাকে আপনি একটা কাজ করুন, আপনি ওই ডাক্তারের ডিটেলটা আমাদের কাছে লিখে দিয়ে যান, আর দরকার পড়লে আবার ডাকবো, আসতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, নিশ্চয়ই আসবো। তবে স্যার আপনি বললেন যে ভাইয়ের মৃত্যুটা অস্বাভাবিক, তাহলে তাহলে ভাইকে স্যার কে মারলো, কেন মারলো? আমার স্যার জানতে হবে স্যার, আমার স্যার জানতে হবে স্যার। তুমি একটা কাজ করো, ওই ডাক্তারের ডিটেলটা একটু নেড়েচেড়ে দেখো, আর এই অসিতবাবু ভদ্রলোকের সাথে একটু আলাদা করে কথা বলো তো। আমার মনে হচ্ছে কিছু বেরোলেও বেরোতে পারে। আর আমি বিভাসের সাথে আলাদা করে কথা বলছি। স্যার একটু দেরি হয়ে গেল। 5 মিনিট লেট, তবু ঠিক আছে। আচ্ছা, যার জন্য আপনাকে এখানে ডাকা, কালকে আপনাকে থানায় দেখে মনে হয়েছিল আমাদের আপনি আরও কিছু বলতে চান, কিন্তু কিছু কারণে ভয় পাচ্ছেন। দেখুন প্লিজ, কিছু লুকাবেন না, তাহলে কিন্তু বিপদ আপনারই বাড়বে। আপনি আমাকে বিশ্বাস করে সবটা বলতে পারেন। আসলে স্যার, রঞ্জিতের মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেদিন ওটা আমার মনে হয়েছিল। আমি ডাক্তার মণ্ডলের সাথে কথা বলেছিলাম, উনি আমাকে যেটা বললেন সেটা স্বাভাবিক হার্ট অ্যাটাক ছিল। তাহলে হঠাৎ করে আপনার এরকম মনে হলো কেন? সেদিন ঘরে ঢুকে রঞ্জিতের কাছে যেতেই আমার কেন যেন মনে হচ্ছিল ওর মুখটা বাঁকা। এরকম তো হবার কথা নয়। আমার মায়েরও তো হার্ট অ্যাটাক হয়েছিল, ওই মায়ের তো ওরকম হয়নি। সেটা আপনি তখন বলেছিলেন কাউকে? দেখুন, অজিতের তখন যা মানসিক অবস্থা ছিল, এইসব কথা শোনার মতো অবস্থাও ছিল না স্যার। আর চম্পাও একটা কেটে চলেছিল, তাই ভাবলাম ডাক্তার দেখি অস্বাভাবিক কিছু হয় সে মানুষের বুঝবে। তারপর ডাক্তার দেখে বললেন এটা, আমিও ভাবলাম ওটা আমার মনের ভুল ছিল। অজিতের মানসিক অবস্থা তো চেপে গেছে, আপনি চেপে গেছিলেন অসিতবাবু, ওটা আপনি বুঝতে পেরে গেছিলেন অজিতই তার ভাইকে তাই তো? কি বলছেন? অজিত ছোট ভাই রঞ্জিতকে নিজের ছেলের মতো ভালোবাসে। আর যাই হোক,
ব্যাপারে অজিত কিছু মুখই খুললো না থানায়? আচ্ছা অসিতবাবু, বিভাস মণ্ডল বলে কাউকে চেনেন? বিভাস মণ্ডল? না, এই নামে তো কাউকে আমি চিনতে পারছি না স্যার। দেখুন তো, এনাকে চেনেন? হ্যাঁ, এ তো পুচু। আর এই তো ওই রঞ্জিতের পেছনে ঘরটাতে থাকতো। তাহলে যে আপনি বললেন আপনি বিভাসকে চেনেন না? পুচুর ভালো নাম যে বিভাস, সেটা আমি জানতাম না স্যার। আসলে ওর বাবা মা তো এখানে থাকে না, ও ওই ঠাকুমার কাছে থাকতো। আর চম্পার সাথেই তো পুচুর বেশি মাখামাখি ছিল স্যার। হ্যালো, হ্যাঁ অজিতবাবু, আচ্ছা আপনার ভাইয়ের বাড়ির পেছন দিকের যে বাড়িটা, সেই বাড়িটায় কে থাকে জানেন? ওটা তো মধু কাকিমের বাড়ি। উনি বহুদিন হচ্ছে মারা গেছেন, এখন কেউ থাকে না। কেন, ওনার আত্মীয় স্বজন কেউ নেই? দেখুন, আত্মীয়র মধ্যে হচ্ছে ওনার এক ছেলে সুভাষ, সে তো বাইরে চাকরি করে, সে ওখানে থাকে না। তবে বুড়ি যতদিন বেঁচে ছিলেন, ওই সুভাষের ছেলে পুচু সে ওখানে থাকতো। তবে এখন মনে হয় বাপ মার কাছে ফিরে গেছে। পুচু? আচ্ছা, পুচুর ভালো নাম কি বিভাস মণ্ডল? হবে হয়তো, জানি না, আর জানতেও চাই না। ছেলেটির উপর আপনার বেশ রাগ মনে হচ্ছে। ওর সাথে কোনো সমস্যা ছিল নাকি? সমস্যা তো স্যার ওকে নিয়েই। সারাদিন কাজকর্ম কিছু নেই, সারাদিন বাইকের পিছনে নিয়ে চম্পাকে ঘুরঘুর করতো। এই নিয়ে ভাইয়ের সাথে অতীতে অনেকবার ঝামেলা হয়েছিল। এমনকি আমরা সবাই মিলে ওদের বাড়িতে গিয়েছিলাম মধু কাকিমাকে গিয়ে এই সমস্ত নিয়ে আলোচনা করবার জন্য। কিন্তু তাতে কি লাভটা কি হলো? ওদের জেদ আরো বেড়ে গেল। নিহাত স্যার, আমার ভাইটা মারা গেল, নাহলে সবাই মিলে গিয়ে আচ্ছা মতো পেটাতাম ওকে। এখন সেই ছেলে এখানে থাকে না বলছেন? জানি না স্যার, তবে চম্পা এখন ভাইয়ের বাড়িতে থাকলো, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ওই চম্পার সাথে এখন ওই ছেলেটির সম্পর্ক আছে বলে মনে হয় আপনার? জানি না স্যার। বিভাসের কোনো ফোন নাম্বার আপনার কাছে আছে, বা ওর বাবা মায়ের? স্যার ওটা চম্পার কাছে জিজ্ঞেস করুন, থাকলে ওর কাছেই থাকবে, আমার কাছে নেই। ওকে, থ্যাংক ইউ। এই বিভাস মণ্ডলে কোনো খবর পাওয়া যাচ্ছে না, গ্রামের কেউই তার সম্পর্কে কিছু জানে না, এবং স্যার ওর কারেন্ট নাম্বারটাও কেউ বলতে পারছে না। ভাবছি স্যার এই চম্পাকে কি একবার থানায় তুলে নিয়ে এসে জেরা করব? দেখো, একটা মানুষকে খুন করার পরে যারা নর্মাল লাইফ লিড করতে পারে তাদের কিন্তু অত বোকা ভেবো না। একটা কথা মনে রেখো, আমরা কিন্তু একটা সম্ভাবনার পেছনে দৌড়চ্ছি। রঞ্জিতের মৃত্যু যে ন্যাচারাল ডেথ নয়, তার কিন্তু কোনো পোক্ত প্রমাণ আমাদের হাতে নেই। সুতরাং চম্পাকে তুলে আনলেও ও কিন্তু সত্যি কথা বলবে না, আর বিভাস এমন জায়গায় পালিয়ে যাবে তাকে আমরা খুঁজেও পাবো না। তাহলে কি স্যার ওর ফটো দিয়ে কোনো সোর্স লাগাবো? হুম, আমি ভাবছি অন্য রাস্তা ধরবো। শোনো,
পুলিশের জালে আততায়ী ধরা পড়লেও তখনও অনেক প্রশ্নের উত্তর বাকি ছিল। বোরখার নিচে কে, নারী নাকি পুরুষ? রঞ্জিত কি আদৌ খুন হয়েছিল? আচ্ছা, এই ফোনটার এই মুহূর্তে বাজারে কত দাম হবে বলতো? কত আর হবে, ওই 1000-5 ঠিক জানি না স্যার। পুরনো ফোনটার দাম নিশ্চয়ই 1,500-2,000 টাকার কম হবে, কি তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই ফোনটার জন্য তুই পল্টুকে 5,000 টাকা কেন দিবি বলেছিস? এই ফোনটা স্যার আমার খুব প্রিয় ফোন স্যার। আমি এই কমাস পাগলের মতো খুঁজেছি। যখন ওই লোকটাকে ফোন করি প্রথমে এই ফোনটা দিতে চাইনি, তাই আমি 500 টাকার লোভ দেখিয়ে ফোনটা পেতে চাই, কিন্তু তাতেও রাজি হচ্ছিল না, তাই আমি ওই টাকাটার লোভ দেখাই। এর জন্যই ফোনটা তোর কাছে তো ইম্পর্টেন্ট, কি তাই তো? বুঝলাম। আচ্ছা, এবার এইটা শুন তো। এতদিন ধরে তো অনেক কিছুই প্ল্যান করা হচ্ছে, কিছুই তো কাজে লাগছে না। ওকে এমনভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেব যে কেউ টেরও পাবে না, জানবে শুধু তুমি আর আমি। এর জন্যই ফোনটা তোর কাছে তো ইম্পর্টেন্ট, কি তাই তো? আমি জানি না স্যার, এটা এই ফোনে কি করে এলো। আমি সত্যি বলছি, আমি জানি না স্যার। তার মানে এই ছেলেটার গলাটা তোর নয়, তাই তো? হ্যাঁ স্যার, হয়তো আমার ফোন থেকে অন্য কেউ ওই মহিলাটাকে ফোন করেছিল, তবে অনেক দিন আগের কথা তো, তাই মনে নেই স্যার ঠিক। তবে এই গলাটা আমার না স্যার। তোর ফোন থেকে কেউ কথা বলেছিল কেন? তুই ফোন ভাড়া টাড়া দিস নাকি? দাঁড়াও মিত্র, 1 মিনিট। এবার এইটা শুন তো। কি ব্যাপার, ফোন করলেন না তো? না না দাদা, ফোনটা আমার খুব দরকারি। ফোনের মধ্যে আমার গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে। আসলে আপনি তো আমার জায়গায় এসে ফোনটা দিতে রাজি হচ্ছেন না, আর আমারও আপনার এলাকায় যাওয়া অসুবিধা রয়েছে। দেখুন, আমার টাকাটা খুব দরকার। আপনি যদি ওই 5,000 টাকা দিতে রাজি থাকেন তাহলে আপনি যেখানে বলবেন আমি সেখানে গিয়ে আপনার ফোনটা দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজেই টাকাটা দেবো বলেছি। আপনি এক কাজ করুন, পরশুদিন ওই কুলগাছি মোড়ের গাছতলায় চলে আসুন, ওখানে দেখবেন খামে মোড়া 5,000 টাকা থাকবে। কি গলাটা চিনতে পারছিস? টেস্ট করতে পাঠালে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে এই গলা আর ওই গলা একই লোকের। এবার বলতো, মহিলাটি কে? চম্পা বিশ্বাস? কে চম্পা? ওই নামে আমি কাউকে চিনি না স্যার। এটা কি জানিস? তোর ফোন হারিয়ে যাওয়ার আগের কল লিস্ট। দেখ দেখ, এই নাম্বারটা চিনতে পারিস কিনা? এই শুনে বাচ্চা, ওদের এমন হুড়কো দেবো না। বলছি স্যার, মারবেন না স্যার, আমি সব সত্যি বলছি। আমাদের সামনের বাড়িতে থাকতো রঞ্জিত কাকার বউ। ওর সাথে তোর কি সম্পর্ক ছিল? ওই পাড়ার কাকিমার সঙ্গে যেরকম সম্পর্ক হয় ঠিক সেরকমই। আমার মনে হচ্ছে এইভাবে হবে না, একে 2-4 ঘা দিতে হবে। তারপর শরীর যখন যন্ত্রণায় টনটন করবেন দেখবেন বাবু ঠিক বুলি ফুটেছেন। এই চল, তোর এই ব্যবস্থাই করি, চল। না স্যার, আমি সব সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি। চম্পার আমি কাছাকাছি বয়সের ছিলাম, আর রঞ্জিত কাকা ওর থেকে 15 বছরের বড় ছিল, তাই চম্পার আমার মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আরে আরে, কি ব্যাপার? সকাল সকাল মাঞ্জা মেরে কোথায় যাওয়া হচ্ছে? কোনো মেয়ের সাথে অ্যাপও আছে বুঝি? দূর, কি যে বলো, আমার কি সেই কপাল আছে? কোনো মেয়ের দিকে তাকালেই 2 দিন বাদে শুনি সেই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমার প্রেম কাহিনী ওখানেই এন্ড। আহারে বেচারা, তো আমি দেখবো নাকি কাউকে? বলো, কিরকম মেয়ে পছন্দ তোমার? ও তুমি যতই খোঁজো আমার জন্য পাবে না। কাকার মতো অত সুন্দর কপাল কি আমার আছে? তা কার কপাল কিরকম সেটা কি আর দূর থেকে বোঝা যায়? কাছে আসলে
তখনই তো টের পাওয়া যায়। তাহলে কাছে আসবো বলছো? সেটা তোমার ইচ্ছে। চম্পা মন থেকে খুব একা ছিল, তাই মজা করতে করতে কখন যে ওর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে যায় সেটা বুঝতেই পারিনি স্যার। তোদের প্রেমের কাঁটা হয়েছিল বলে একটা মানুষকে সরিয়ে দিলি পৃথিবী থেকে, তাই তো? বিশ্বাস করুন স্যার, আমরা খুন করিনি। হ্যাঁ, এটা সত্যি, আমি আর চম্পা অনেকবার প্ল্যান করেছি রঞ্জিত কাকাকে সরিয়ে দেওয়ার জন্য, ওই কলরেগারও যেরকম আছে। কিন্তু কিছু করে ওঠার আগেই কাকা হার্ট অ্যাটাকে মরে গেল। ঠিক আছে, তুই কদিন আমাদের অতিথি হিসাবে থাক, তারপর দেখছি তুই সত্যি বলছিস না মিথ্যে। সুমন, স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, স্যার আমি কিছু করিনি। নবদেবী, হ্যাঁ স্যার, বলুন। আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। দেখুন, আমাদের কাছে খবর আছে যে আপনার স্বামীর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আপনি কি বলেন? আমার বলা না বলায় কি সেই মানুষটা ফিরে আসবে স্যার? সেদিন ঠিক কি হয়েছিল একটু বলবেন প্লিজ? সেদিন আমার ভাসুরের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল। এটা ওদের পারিবারিক পুজো, প্রতি বছরই হয়। ও সারাদিন সেই পুজোতে ব্যস্তও ছিল, আর রাতে ফিরতে অনেক দেরিও হয়ে যায়। আজ তোমার এত আগে চলে আসাটা একদম ঠিক হয়নি। অন্তত পুজোটা শেষ হয়ে গেলে তারপর তো আসতে পারতে। আমার ভালো লাগছিল না, তাই চলে এসেছি। না হলেও একটা চোখে লাগাতো ব্যাপার আছে নাকি? বাড়ির পুজো, তুমি ছোট বউ, লোকের চোখে লাগবে, লোকে তো কথা বলবেই নাকি? শোনো, ওই লোকে কে কি বললো সেই সব নিয়ে আমি চলি না। পাড়া প্রতিবেশীর মন জুগিয়ে চলতে হবে নাকি বউ হয়েছে বলে? পরিবারের সম্মান বলে তো একটা ব্যাপার আছে নাকি? শোনো, বাজে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাত পা ধুয়ে এসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। আজ শরীরটা আমার খুব ক্লান্ত লাগছে, আমি কিছু খাবো না। যাও, তুমি খেয়ে নাও গিয়ে। আমি কি তোমার অপেক্ষায় বসে আছি নাকি? আমার খাওয়া হয়ে গেছে। নাও, দুধটুকু খেয়ে নাও। কি, আমি তো খাবো না বললাম। এটুকু খেলে কিচ্ছু অসুবিধা হবে না। সারা রাত না খেয়ে থাকবে, তারপর কিছু হলে তখন আমাকে কথা শুনতে হবে। ও সবে আমি নেই, ধরো। কি হলো, খাও। ওকে খেতে দিয়ে আমি গা ধুতে চলে যাই, তারপর ফিরে এসে দেখি ও খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। রঞ্জিতের মৃতদেহটাকে দেখে আপনার কিছু অস্বাভাবিক লাগেনি? চম্পাকে জেরা করেই মিস্টার বাসু বুঝে যান যে চম্পা বিভাসের থেকেও চতুর। তাই এভাবে প্রমাণ করা অসম্ভব। পুলিশ তাই নতুন গেম সাজায়। কিরে, চম্পার সাথে নাকি তোর গভীর প্রেম ছিল? এই বিপদের সময় মেয়েটা তোকে পুরো ফাঁসি দিল? মানে চম্পা সবকিছু স্বীকার করেছে। তোর সাথে চম্পার যেসব ফোনে কথাবার্তাগুলো হয়েছিল ওগুলো নাকি ওর ওই কি রিলের ডায়লগ। তুই নাকি ওগুলো কারসাজি করে সব রেকর্ড করেছিলি। তারপর তুই রঞ্জিতকে খুন করিস আর ব্ল্যাকমেল করে চম্পাকে চুপ করে রেখেছিলি। আর ও বিনা কারণে ফেঁসে যাবার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। মিথ্যে স্যার, সব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। তার মানে তুই মানছিস যে রঞ্জিত খুন হয়েছিল, কি তাই তো? হ্যাঁ স্যার,
কিন্তু প্ল্যানটা আমার একার ছিল না। চল এবারে সময় নষ্ট না করে ঝটপট বলে দে দেখি ঘটনাটা কি ঘটেছিল। চম্পার রিল করার নেশা ছিল, তাই গ্রামের যে ছেলেকে হাতের কাছে পেত তাকে দিয়েই ক্যামেরা করাতো। আমার সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমি ক্যামেরা করে দিতাম। রঞ্জিত কাকা রোজ অফিসে বেরিয়ে গেলে আমি আর চম্পা রিল করতে বেরোতাম। এই নিয়ে রঞ্জিত কাকার সঙ্গে চম্পার রোজ অশান্তি হতো। চম্পা এসে আমাকে সব বলতো। এই কি হয়েছে তোমার? মুড অফ কেন? বলো না প্লিজ, কি হয়েছে? তোমায় বলে কি লাভ? পারবে সমাধান করতে আমার সমস্যা? আরে একবার বলেই তো দেখো, চেষ্টা করে তো দেখতে পারো। লাভ ক্ষতি জানি না, তবে শুনেছি মনের কষ্ট ভাগ করে নিলে কষ্ট কমে। তাই তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে সব খুলে বলো। আমি পারছি না, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাকে আমাকে বেরোতে হবে, যে করে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। তুমি থাকবে তো আমার সাথে? থাকবো চম্পা, সারা জীবন থাকবো। ব্যাপারটা ক্রমশ বাড়ছিল। পাড়ার লোকেরা নানান রকম নোংরা কথা বলতো। চম্পা এসবে কানে দিত না, আমিও না। ওরা রঞ্জিত কাকাকে এসে সব বলতো। রঞ্জিত কাকা রোজ এসে অশান্তি করতো। রোজ রোজ এই অশান্তি চম্পা অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই বৈবাহিক সম্পর্ক থেকে বেরোতে চেয়েছিল। চম্পা রোজ এসে আমাকে সব বলতো। বেরিয়ে আসতেই যখন চেয়েছিল তো ডিভোর্স নিলেই পারতো, খুন করার কি দরকার ছিল? চম্পা ডিভোর্সে রাজি ছিল, কিন্তু রঞ্জিত কাকা রাজি ছিল না। রঞ্জিত কাকার কাছে এটা পরিবারের অসম্মান। তাই আমি আর চম্পা দেখা করি। তখন এই লোকটা আমাকে তিলে তিলে মেরে ফেলছে, আমাকে বাঁচতে দেবে না। আমি ডিভোর্স চাইছি তাও দিচ্ছে না। তুমি জানো, আমার আমার এখন বাড়িতে ঢুকতে একদম ইচ্ছে করে না। মনে হয় কেউ যেন আমার গলা টিপে ধরছে। আমাকে আমাকে বেরোতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে যেভাবেই হোক। তুমি তুমি থাকবে তো আমার পাশে? সারা জীবন থাকবো। তারপর ও আমাকে একদিন ফোন করলো। হ্যালো, হ্যাঁ শোনো, আমি সব প্ল্যান করে ফেলেছি। অনেক হয়েছে, এবার একটা ব্যবস্থা করতেই হবে। এতদিন ধরে তো অনেক প্ল্যানই হলো, কিন্তু কোনোটাই তো কাজের কাজ হলো না। এবার এমন একটা রাস্তা বের করেছি যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। পরিষ্কার করে বলো তো, কি করতে চাইছো তুমি? ওকে এমনভাবে দুনিয়া থেকে সরিয়ে দেব যে কেউ টেরও পাবে না, জানবে শুধু তুমি আর আমি। কাল দুপুরে দেখা করো, সব বলছি। তারপর ও আমার সঙ্গে একদিন দেখা করে, ওর পরিকল্পনা জানায়। রঞ্জিত কাকাকে মেরে ফেলার কথা বলে। প্রথমে আমি রাজি হইনি, তারপর ও আমাকে ঠিক রাজি করিয়ে ফেলে। সত্যি বলছি স্যার, আমি খুন করতে চাইনি স্যার। সত্যি বলছি, আমি খুন করতে চাইনি স্যার। আমার খুন করার কোনো ইচ্ছে ছিল না স্যার। বিশ্বাস করুন স্যার, আমি খুন করতে চাইনি স্যার। স্যার সত্যি বলছি স্যার, আমি খুন করিনি স্যার। আমি নির্দোষ স্যার। স্যার। হ্যাঁ স্যার বলুন। সরি ম্যাডাম, আমাকে আবার একবার আপনাকে বিরক্ত করতে আসতে হবে। কিন্তু আমার যা বলার আমি তো সেদিনই আপনাকে বলে দিয়েছি স্যার। তবে কিছুটা যে বাকি রয়ে গেছে ম্যাডাম, আজ সেইটুকুই শুনবো। তবে এখানে নয়, থানায়। আপনার বিভাস যেটায় সব সত্যি কথা স্বীকার করে নিয়েছে। চম্পা আসতে না চাইলেও পুলিশ এক প্রকার তাকে জোর করেই তুলে নিয়ে আসে, আর তারপরে বুদ্ধি করে এক ঘরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। বেঈমান সব ফাঁস করে দিল। অভিনয় তো ভালোই জানো দেখছি, যেন কিছুই জানো না মনে হচ্ছে। কি জানি আমি তোমাকে ফাঁসাতে যাব কেন? আর তাছাড়া তোমাকে যদি ফাঁসানোর হতো তাহলে তো আগেই ফাঁসাতে পারতাম। বলো, পারতাম না? কেন তুমি পুলিশকে বলোনি আমি প্ল্যান করে? কি? আমি পুলিশকে বলতে যাব কেন এগুলো? উল্টে পুলিশই তো আমাকে বললো তুমি জেরার মুখে সব স্বীকার করে নিয়েছো।
হ্যাঁ স্বীকার করেছি, পুলিশ যখন তোমার নামে আমাকে বলেছে। দাঁড়াও 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 দাঁড়াও, তার মানে পুলিশের এগুলো চাল, পুলিশ আমাদের বোকা বানিয়েছে। আর তুমি গাধার মতো গড়গড় করে সব উগড়ে দিয়েছো। একদম তাই। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে অপরাধ করে চাপা দেওয়া যায় না, আর পুলিশের চোখে ধুলে দেওয়া অত সহজ নয়। নিন, শুরু করুন। আমি এই সম্পর্কটা থেকে যেভাবেই হোক বেরিয়ে আসতে চেয়েছিলাম, আর তাই ওকে মেরে ফেলার প্ল্যান করি। এছাড়া আর কোনো উপায় ছিল না। সত্যনারায়ণ পুজোর দিন রাত্রেবেলায় এই প্ল্যানটা করি আমরা, আর তাই বিভাসের সাথে দেখা করি। সবই তো বুঝলাম, কিন্তু ওই দিনটাই কেন? ওই দিনে তো লোকজনের ভিড় অনেক থাকবে, ব্যাপারটা রিস্ক হয়ে যাবে না? একদম উল্টো। আমরা কি কাজটা দিনের বেলা করব নাকি? সারাদিন পুজোর কাজে সবাই ব্যস্ত থাকবে, আর রাত্রেবেলা মরার মতো ঘুমাবে। কিন্তু সেই সুযোগেই আমরা কাজটা সেরে ফেলবো। কিন্তু মরার সময় যদি চেঁচায়? তার জন্য তোমাকে আমাকে একটা হেল্প করতে হবে। হেল্প? গ্রামের ডাক্তারের সাথে দেখা করে ওর থেকে একটা প্রেসক্রিপশন ম্যানেজ করব, আর তাতে যেন যে কোনো একটা ঘুমের ওষুধ লেখা থাকে। কিন্তু উনি যদি রাজি না হন? আরে তুমি রাজি করাবে, টাকার লোভ দেখাবে। টাকা দিয়ে আজকাল সব হয়। আর ওকে বলে দেবে যখন রঞ্জিত মারা যাবে, যখন দেখার জন্য ডাকা হবে, যেন সেটাকে হার্ট অ্যাটাক বলে লিখে দেয়। আমার জন্য এটুকু করতে পারবে না তুমি? একটু পরে ঘরে ঢুকে যখন দেখি ও গভীর ঘুমে, আগে ওকে ডাকি এটা বোঝার জন্য যে ও ওঠে কিনা। তারপর যখন দেখি ওষুধ কাজ করেছে, তখন বিভাসকে গিয়ে ডাকি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ঘুমিয়েছে? হ্যাঁ, আরে আমার যা যা করার করে দিয়েছি, এখন আমাদের তাড়াতাড়ি কাজটা সারতে হবে। আমি একটা কাজ করছি, আমি ওদিকে যাচ্ছি, তুমি এদিক দিয়ে এসো। তারপর আমি মরা কান্না শুরু করি। বড়দা অসিদ্ধা সবাই ছুটে আসে, কিন্তু সারাদিন ক্লান্তির পর কারোর ওর বডিটা সেইভাবে দেখার মতো অবস্থা ছিল না। তাই ডাক্তার যা বলে দিয়েছে সেটাই মেনে নিয়ে ও শেষ কাজ করে নেওয়া হয়। কিন্তু এভাবে পচা শামুকে পা কাটবে এটা আপনি একেবারেই বুঝতে পারেননি। নাও, এবার এমনভাবে কেসটা সাজাও যাতে কোনোদিন জেল থেকে ছাড়া না পায়। রঞ্জিতকে হত্যার অপরাধে চম্পা এবং বিভাসের বিরুদ্ধে পুলিশ শুরু করে কেস। সঙ্গে যে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছিল তাকেও অ্যারেস্ট করা হয়। এই ঘটনায় একটা সত্য আবার প্রমাণিত হয় যে অপরাধ কখনো চাপা থাকে না। সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন উঠে আসে, মানুষের জীবনের কি তাহলে কোনো দাম নেই? স্বামী স্ত্রীর সম্পর্কে প্রয়োজন কি শুধু একটাই? ভাবুন, ভাবতে থাকুন সুপ্রিয় দর্শক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে। আপনারা চোখ রাখুন #ক্রাইমে।